আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। এই মুহূর্তে সরাসরি দেখাবো মধ্যমগ্রামে সুকান্ত মজুমদার। ভারত মাতা কি, ভারত মাতা কি। শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিনে লহ প্রণাম। আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পূর্ণ জন্মদিনে তার আবক্ষ মূর্তি উদ্বোধনের যে অনুষ্ঠান এই মাইকেল নগরে অনুষ্ঠিত হয়েছে, তাতে মঞ্চে উপস্থিত আমাদের বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জয়দেব পাল মহাশয়, উপস্থিত আমাদের মন্ডল সভাপতি রাজু বোস ভাই, উপস্থিত রামকৃষ্ণ ভট্ট, যে একসময় তৃণমূলের দ্বারা বহু অত্যাচারিত হয়েছিল এবং ওয়ার্ডের দায়িত্ব তার উপর আছে, আমাদের সুভাষিস মন্ডল সঞ্চালক, উপস্থিত বিপ্লব দা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার যারা আছেন, যারা এখানে এসেছেন, এবং আমার সামনে যারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদের আসীন আছেন, সাধারণ মানুষ, নাগরিকবৃন্দ, জনতা জনার্দন, সকলকে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে জন্মদিন, তার যে আজকে আবির্ভাব দিন, সেই দিনকে আজকে তার জন্য আপনাদের সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাই। এবং আজকে ১২৫তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকী আজকে শ্যামাপ্রসাদের মাটিতে, শ্যামাপ্রসাদের তৈরি করা ভূমিতে, শ্যামাপ্রসাদের সরকারের উপস্থিতিতে আজকে আমরা ১২৫তম জন্মদিন পালন করছি। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই ১২৫তম জন্মবার্ষিকী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় পালন করছি। আজকে আমরা এই পশ্চিমবঙ্গে যেখানে উপস্থিত আছি, কেউ বারাসাতে থাকি, কেউ কলকাতায় থাকি, কেউ বা সুদূর উত্তরবঙ্গের বাসিন্দা, কেউ বা জঙ্গলমহলের বাসিন্দা, কিন্তু এই পশ্চিমবঙ্গের দীর্ঘ ভূভাগ, পশ্চিমবঙ্গ বলে কোন রাজ্য গঠিত হতো না, বা পশ্চিমবঙ্গের এই দীর্ঘ ভূভাগ তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে চলে যেত যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন। আজকে আমরা যেখানে আছি, কেউ সাংসদ হয়েছি, কেউ হয়তো আগামী দিনে আপনারা কাউন্সিলর হবেন, এখানকার যিনি বিধায়ক হয়েছেন তৃণমূলের, তিনিও, এমনকি আমাদের আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে যিনি ছিলেন জ্যোতি বসু, কেউ মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক হতে পারতেন না যদি না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে থাকতেন এবং তিনি পশ্চিমবঙ্গ তৈরি না করতেন। জনসংখ্যার ভিত্তিতে, ডেমোগ্রাফির ভিত্তিতে এই গোটা বঙ্গ, যেহেতু তখন নিয়ম হয়েছিল, লর্ড মাউন্টব্যাটেন যখন ভারত ভাগ করছিলেন, সেই সময় নিয়ম হয়েছিল যে হিন্দু বহুল এলাকাগুলো ভারতবর্ষে থাকবে, মুসলিম বহুল এলাকাগুলো পাকিস্তানে চলে যাবে। আর যেখানে রাজা আছে, সেই রাজারা সিদ্ধান্ত নেবে তারা কোন দিকে যাবে। যেমন জুনাগড়ের রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পাকিস্তানে যাবে, পরে সেখানে ভারতীয় আর্মি ঢুকে সেখানে ব্যবস্থা করে। জম্মু কাশ্মীরের রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতবর্ষের সাথে থাকবে। তো এইভাবে সিদ্ধান্ত হচ্ছিল। বঙ্গদেশ, তৎকালীন বঙ্গদেশ ডেমোগ্রাফির হিসেবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল। স্বাভাবিকভাবে সেখানে সিদ্ধান্ত হয় তাহলে পুরো বাংলা চলে যাবে পূর্ব পাকিস্তানে। হিন্দু বাঙালিদের কি হবে? আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, তারা কোথায় যাবে? তাদের সংস্কৃতি কোন জায়গায় গিয়ে রক্ষা পাবে? কোনো ঠিক ঠিকানা ছিল না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেই সময় এই বাংলায় জনমত তৈরির কাজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, যে বাঙালি হিন্দুর জন্য একটা হোমল্যান্ড দরকার, যেখানে বাঙালি হিন্দু তার সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি সমস্ত কিছুকে নিয়ে বাঁচতে পারবে। এবং তারপর সেই আন্দোলনে একের পর এক সবাই যুক্ত হয়ে, মেঘনাথ সাহা থেকে শুরু করে, সুনীতি কুমার থেকে শুরু করে, রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে, যদুনাথ সরকার থেকে শুরু করে, বিখ্যাত ঐতিহাসিক, তারা প্রত্যেকেই সমর্থন দিয়েছিলেন। এবং তার পরবর্তী সময়ে এই পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল। এবং এই পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু গঠন করেই ছেড়ে দেননি। যখন তিনি ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী হয়েছিলেন, সেই শিল্পমন্ত্রী হয়ে
তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চালু করেছিলেন এই পশ্চিমবঙ্গে। তিনি প্রথম যে আমাদের সরকার, যে সরকার জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে তৈরি হয়েছিল, যে সরকার নির্বাচিত সরকার ছিল না, বিভিন্ন দল থেকে নিয়ে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে এসেছিল হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই, সেই মিনিস্ট্রির মিনিস্টার হয়েছিলেন উনি। তাকে বীর সাভারকার বলেছিলেন। শ্যামাপ্রসাদজির ইচ্ছে ছিল না খুব একটা মিনিস্ট্রি নেয়ার, কিন্তু সেই সময় বীর সাভারকার তাকে বলেছিলেন যে আপনি এই মিনিস্ট্রি নিন। তার হয়তো ইচ্ছে ছিল, বা তাহলে আরো ভালো হতো যদি ভারতবর্ষের শিক্ষার দায়িত্বটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিতে পারতেন সেই সময় জওয়াহরলাল নেহরু। কারণ তিনি ভারতবর্ষের কলকাতা ইউনিভার্সিটি, সেই সময় শ্রেষ্ঠ ইউনিভার্সিটির তার সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেন। সারা জীবনটা শিক্ষার জন্য তিনি উৎসর্গ করেছেন। কিন্তু সেই সময় তাদের কি কম্পালশন ছিল আমি জানি না। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব না দিয়ে তাকে শিল্প এবং অন্যান্য দেওয়া হলো, সাপ্লাইয়ের দায়িত্ব দেওয়া হলো, এবং তিনি শিক্ষার দায়িত্ব পেলেন না। শিক্ষার দায়িত্ব দেওয়া হলো মৌলানা আবুল কালাম আজাদকে, যিনি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সাথে অ্যাকোয়েন্টেডই না। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনাই করেনি, মাদ্রাসাতে পড়াশোনা করেছেন বেশিরভাগ সময়, জন্ম মক্কাতে। তাকে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হতেন, তাহলে আজকে ভারতবর্ষের শিক্ষার এই যে অপসংস্কৃতি ঢুকে গেছে সেটা হতো না। একদম ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যেরকম হওয়া দরকার সেই ধরনের শিক্ষা ব্যবস্থা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করছে। কিন্তু যেমন কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। শিক্ষা যে লাভ পেল না, সেই লাভটা শিল্প পেল। শিল্প এবং সাপ্লাইয়ের দায়িত্ব, ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাইয়ের দায়িত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন পেলেন 1948 সালে ভারতবর্ষের শিল্প নীতি তিনি তৈরি করলেন। সেই শিল্পনীতি প্রকাশিত হলো, এবং সেই শিল্পনীতিতে উনি মিশ্র শিল্পনীতির কথা বললেন। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের চিত্তরঞ্জন ওয়ার্কস হোক, রেলওয়ে ওয়ার্কস হোক, আমাদের হ্যাল হোক, হিন্দুস্তান এরোনটিক্যালস যেটা উড়িষ্যাতে আছে, যেখানে এখন মিগের ইঞ্জিন থেকে শুরু করে আরো অনেক রাফালের ইঞ্জিনের সমস্ত কাজকর্ম সেখানে চলছে। আমাদের এখান থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে ধানবাদে গিয়ে সিন্দ্রি বলে একটি জায়গা আছে। সেই সিন্দ্রিতে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা 1950 সালে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। ঝাড়খণ্ড, এখনকার বর্তমান ঝাড়খণ্ড, তখন বিহার ছিল, বিহার বাংলা সীমান্তের কাছে। কয়েক হাজার লোক চাকরি পেয়েছিল। 2002 সালে এসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চলে যাওয়ার পর থেকে ভারতবর্ষের শিল্পের আবার নিচের দিকে যাওয়া শুরু হয়। তারপরে 2002 সালে বন্ধ হয়ে যায় সিন্দ্রির সেই কারখানা। আবার নরেন্দ্র মোদী এসে 9,000 কোটি টাকা দিয়ে সেই কারখানাকে আবার পুনরুজ্জীবিত করে সেখানে নিম কোটের ইউরিয়া তৈরির কাজ চলছে। আমি এখন এখান থেকে বেরিয়ে সেইখানেই যাব। সেখানে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠান আছে, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করা হবে, যে একটা ধানবাদের কাছে গ্রামীণ অঞ্চলে তিনি একটা শিল্প সম্ভাবনা তৈরি করেছিলেন, যার মধ্য দিয়ে আশেপাশের এলাকার আর্থসামাজিক উন্নতি হয়েছিল। আগামী দিনে বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হওয়ার পর এই সরকারের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে শিল্প নীতি, সেই শিল্প নীতিকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক, তারা অন্য রাজ্যে গিয়ে চাকরির জন্য অপেক্ষা করছে। আগামী দিনে বাংলাকে শিল্পায়নের দিকে নিয়ে যেতে হবে। বাংলাকে তৈরি করতে হবে ডক্টর শ্যামাপ্রসাদের বাংলা, যে বাংলা শ্যামাপ্রসাদের নীতি নিয়ে চলবে, যে অন্যায় হলে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে শিখিয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির যারা এখানে আছেন, সর্বস্তরের নেতৃত্বের কাছে আমার আহ্বান থাকবে যে ভারতীয় জনতা পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। এখন আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। নতুন জল ঢুকতে শুরু করেছে। সেই জলকে ঢোকাবেন কি ঢোকাবেন না, আপনাদের স্তরে আপনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু যখন ঢোকাবেন, জলকে ছেঁকে ঢোকাবেন,
বেনজলকে ঢোকাবেন না, ঢুকতে দেবেন না। নাহলে আগের সরকারের যা অবস্থা হয়েছিল, যে তৃণমূল যখন ক্ষমতা এলো 2011 সালে, সিপিএম এর যারা হারমাত ছিল, সিপিএম এর যারা তোলামাত ছিল, তারাই শিফট করে পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস হয়ে গেল। এখন তারাই যদি আবার বিজেপিতে আসে, তাহলে বিজেপি, শ্যামাপ্রসাদের বিজেপি আর থাকবে না। সেটা আমাদের বিজেপিকে ডক্টর শ্যামাপ্রসাদের বিজেপি রাখতে হবে। কোন এই ধরনের পচা আলু বেনজল যেন আপনাদের মধ্যে ঢুকতে না পারে, সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন। এবং তার সাথে সাথে আমাদেরকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, যে গণতন্ত্র পশ্চিমবঙ্গে ঠিকমতো রক্ষিত হয়নি দিনের পর দিন। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আইনকে আইনের কাজ করতে দেব। তার মানে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে, এটাও হবে না। যারা সে সময় মেরেছিল রামকৃষ্ণকে, তাদেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমাদেরকে লড়াই করতে হবে। তাতে বাধা আসতে পারে, হয়তো দেখবেন তাদের অনেকেই হয়তো সবুজ জার্সি খুলে ফেলে গেরুয়া জার্সি পরে নিয়েছে এই কদিনে। তো বাধা আসতে পারে, তাতে সেই বাধাকে অতিক্রম করে আমাদেরকে সত্য প্রতিষ্ঠা করতে হবে, এবং তবেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল হবে। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই ভূমিতে ভারতীয় জনতা পার্টি 10 বছর, 15 বছর বা 5 বছর রাজত্ব করার জন্য আসেনি। আগামী 50 বছর এই শ্যামাপ্রসাদের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকারকে আমাদেরকে রাখতে হবে। কিন্তু সেটা তৃণমূলের দেখানো পদ্ধতিতে নয়, ধমকে চমকে বুথ লুট করে, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি বলে নয়, মানুষের কাছে হাত জোর করে, মানুষের কাছে মাথা নত করে, মানুষের কাছে পরিষেবা দিয়ে, মানুষের কাছে দেখিয়ে যে ভারতীয় জনতা পার্টি এমন নেতৃত্ব তৈরি করতে পারে, এমন নেতৃত্ব দিতে পারে, যে আজকে আমরা গোটা দেশের সামনে নিদর্শন তৈরি করতে পেরেছি। আজকে সেটা ভারতবর্ষের মানুষ মেনেছে, পশ্চিমবঙ্গের মানুষও সেটাকে সিদ্ধান্ত নিয়ে এবারের ভোটে মেনেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখুন। আমরা এখানে যেমন এক একজন নেতা মন্ত্রী সব দেখতে পাচ্ছি, কেউ বলছে 1000 কোটি টাকার মালিক, কেউ বলছে 1300 কোটি টাকার মালিক, কেউ বলছে 1200 কোটি টাকার মালিক। কে যে কত হাজার কোটি টাকার মালিক আমরা বুঝতে পারছি না। তার ভাই, ভাতিজা, ভাইপো কেউ বাদ নেই, ছেলে মেয়ে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখুন, তার মুখ্যমন্ত্রী হওয়ার আগে তার পরিবার যে গাড়ি নিয়ে ঘুরতো, যে স্কুটি নিয়ে ঘুরতো, তার ভাই এখনো গুজরাটে গিয়ে দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাই স্কুটি নিয়ে ঘোরে। তারা কোনো 4 চাকা নেই, তার সে পরিবারের আর্থিক সামর্থ্য সেরকম। এটা আমরা প্রমাণ করেছি। আমরা দেখেছি যে যোগী আদিত্যনাথ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার নিজের বোন, মায়ের পেটের বোন, উত্তরাখণ্ডে রাস্তার ধারে একটা চায়ের দোকান চালায়। ভাবতে পারেন, ভারতবর্ষের অন্যতম বৃহত্তম যে একটি রাজ্য, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ডিফেন্স করিডর তৈরি করছেন, ব্রহ্মস মিসাইল তৈরির কারখানা তৈরি করছেন, তার নিজের বোন বা দিদি যাই বলুন না কেন, সে উত্তরাখণ্ডে রাস্তার ধারে একটা চায়ের দোকান চালায়। আমরা ভারতবর্ষকে এই ধরনের নিদর্শন তৈরি করে দিয়েছি, কিন্তু সেটা কি শুধু নরেন্দ্র মোদীজি আর যোগীজি, অমিত শাহজি এরা করবেন, নাকি আমাদের মধ্যেও সেটা আনতে হবে? আমাদেরকেও আমাদের জীবনধারার কোনো পরিবর্তন যেন জনগণের সামনে, জনগণ যেন দেখতে পায় যে সুকান্ত মজুমদার সরকারে আসার আগেও যেরকম ছিল, সরকারে আসার পরেও সুকান্ত মজুমদার একই রকম আছে। সেই রকম আপনাদেরকেও সেই নিদর্শন তৈরি করতে হবে। আমাদের প্রত্যেককে সেই নিদর্শন রাখতে হবে। আপনি আগে ভাঙা স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, সরকার এলো 2 সপ্তাহের মধ্যে 4 চাকা কালো স্করপিও নিয়ে ঘুরছে। জনতা জনার্দন সব দেখছে, সবকিছুর হিসাব রাখবে, এবং সময় এলে, যখন সময় আসবে দেখবেন আপনাকে উল্টে দেবে। তখন এখন আপনি ডিম মারা দেখে, অন্যদের ডিম খাওয়া দেখে আপনি আনন্দ পাচ্ছেন, তখন অন্যরা আনন্দ পাবে, আপনি ডিম খাবেন, সেই দিন আসবে। সেই জন্য আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মবার্ষিকীতে, 125তম জন্মবার্ষিকীতে, তাকে যেমন আমরা স্মরণ করব, কিন্তু তিনি যে রাজনীতিতে এবং তারপর তার জনসংঘ এবং তার সেখান থেকে ভারতীয় জনতা পার্টি, এই যে রাজনৈতিক যে আমরা যে শিষ্টাচার, আমরা যে রাজনৈতিক যে কুলীনতা, আমরা যে রাজনৈতিক স্বচ্ছতা আমাদের নেতৃত্ব দেখিয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে গেছেন,
মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাকে আমাদেরকেও ধরে রাখতে হবে, তবেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল হবে, নচেত কিন্তু সফল হবে না। তাই আমরা এই 125তম বার্ষিকীতে শপথ নিই যে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো হতে পারবো না, তার মতো গুণী আমরা নই, তার মতো গুণ নিয়ে আমরা জন্মাইনি, কিন্তু আমরা ছোট ছোট আঙ্গিকে ছোট ছোট জায়গায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিনিধি হয়ে ছোট ছোট কাজ করে দেখাবো, যার মধ্যে দিয়ে জনগণের উন্নয়ন হবে, জনগণের জীবনে কিছুটা হলেও সামান্য একটু পার্থক্য আসবে। যারা বলে আমরা সব পরিবর্তন করে দেব, সব ঠিক করে দেব, সেই সমস্ত নেতারা মিথ্যে কথা বলে, আমি তার মধ্যে পড়ি না। আমার নিজের এলাকার লোকও জানেন, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলি, সব পরিবর্তন করে সব ঠিক করে দেবে এরকম পৃথিবীতে কেউ নেই, ভগবান ছাড়া কেউ পারে না, এবং আমরা কেউ ভগবান নয়। আমরা কি করতে পারি, নিজের নিজের স্বল্প পরিসরে আমার হাতে যতটুকু আছে ততটুকুর মধ্যে একটু ভালো কিছু আমরা করতে পারি, এবং সেই ভালো কিছু করলে পরে মানুষের জীবনে যদি 1% পরিবর্তন আসে, সে তাহলেই আমাদের জীবন ধন্য, এই রাজনৈতিক জীবন ধন্য হয়ে যাবে। তাই আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আপনারা যে মূর্তি স্থাপন করেছেন, সেই উপলক্ষে আজকে আমার আশা, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে আগামী দিনে আমাদেরকে সফল করতে হবে। এই মাইকেল নগরের এই মণ্ডলের সমস্ত কার্যকর্তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্যামাপ্রসাদ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।